শ্বশুরমশাই সবাইকে বলল পরশু এক সপ্তাহের জন্য উনি গ্রামে যাবে জমি দেখতে। ডাইনিং টেবিলে কথাটা বলল আব্বা। আমার বর আর আমার শাশুড়ি আম্মা জিজ্ঞেস করলো, কেন জমি কিনবেন? আম্মা জানিয়ে দিল যে উনি যেতে পারবে না, কারণ আমার বর মানে তার ছেলের মিটিং আছে। কিন্তু আমার ব্যাপারে কেউ কিছু বলল না। আমি মন খারাপ করার ভান করলাম। কিছুক্ষণ পর বর এসে বলল যে আমি যদি চাই তো আব্বার সাথে এক সপ্তাহ ঘুরে আসতে পারি। আমি তো খুশি হয়ে গেলাম। শাশুড়ি আম্মাও কিচ্ছু বলল না। আমি অনন্যাকে ফোন দিলাম। হ্যালো অনন্যা। হ্যালো তমালিকা, বল। এই কবে যাব? টিকিট কাটছিস? কাটছি তো, কালকের জন্য। কয়টায় গাড়ি ছাড়বে? 6টার দিকে। তোরা 5:30টার মধ্যে চলে আসিস। আর শুন, ভালো ড্রেস পরবি। আমার শ্বশুর তোকে প্রথম দেখবে। কীরকম ভালো ড্রেস? সবার সামনে কিভাবে এইসব পরে যাব? আমি সাথে নিয়ে নেব। আরে ভালো মানে বড় গলার জামা পরবি, যেন ঠিকমতো বুঝে যায়। পিঠের দিকটা যেন বড় থাকে। শর্ট জামা পরবি, ফিট লেগিংস পরবি, ঠিক আছে? আমিও পরবো কিন্তু। আচ্ছা, তুই পরলে আমিও পরবো। আচ্ছা, তুই গোলাপি পরিস, আমি লাল পরবো, ঠিক আছে? ওকে, কালকে দেখা হবে। বাই বাই। ফোনটা রেখে আমি রুমে যাওয়ার সময় শ্বশুর আব্বাকে বললাম যে কালকে গাড়ি। উনি বলল আমি রেডি থাকবো। ওই রাতে আমার উত্তেজনায় ঘুম হলো না। সকালে উঠে গোলাপি জামাটা পরলাম। এইটার গলা আর পিঠ দুটোই বড়। একটা লেগিংস পরলাম। তারপর একটা চাদর জড়িয়ে নিলাম যাতে কেউ না দেখে। সবার কাছে বলে বের হব, দেখি আব্বা গাড়ির সামনে দাঁড়ানো। উনি আজকে সাদা পাঞ্জাবি আর পায়জামা পরেছে। আমার বর আর শাশুড়ি আম্মা বিদায় দিয়ে গাড়ি নিয়ে চলে আসলাম। গাড়িতে দুজন কোনো কথাই বললাম না, কিন্তু বুঝলাম ওনার আমার মতো চাপা উত্তেজনা কাজ করছে। এসে অনন্যাকে ফোন দিলাম। ওর কথা মতো গাড়ির কাছে গেলাম। গিয়ে দেখি অনন্যাও চাদর গায়ে একটা বুড়ো লোকের সাথে দাঁড়িয়ে আছে। লোকটার মাথায় কাঁচা পাকা চুল। উনিও ক্লিন শেভ করা, কিন্তু ওনার একটু ভুঁড়ি আছে। গায়ের রং কালো, লম্বায় 6 ফুটের কাছাকাছি। আমাদের দেখে অনন্যা দৌড়ে আসলো, আমাকে জড়িয়ে ধরলো। আয়, এইটা আমার শ্বশুর বলে লোকটার কাছে নিয়ে গেল। ওর নাম তমালিকা, আমার বান্ধবী। আর এইটা ওর শ্বশুর বলে আমাকে ওর আব্বাকে ওর শ্বশুরের সাথে পরিচয় করে দিল। তারপর আব্বা এগিয়ে ওনার সাথে হাত মিলিয়ে বলল, আমি অনিল, তমালিকার শ্বশুর। উনিও হেসে বললেন, আমি প্রশান্ত, অনন্যার শ্বশুর। পরিচয় পর্ব শেষ হলো। শোনো, এখানে কিন্তু শুধু আমাদের কেবিন খালি। তোরা দুজন 1003 নিস, আমরা 1002 নিলাম। বলে ব্যাগ দুইটা কেবিনে রেখে দেখে আসলাম গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা 4 জন এখন। অনন্যার শ্বশুর বলল, কি ব্যাপার, এত গরমে দুজন চাদর গায়ে কেন? চাদর খুলে ফেলো, এখানে কেউ আসবে না। অনন্যা ওর চাদর খুলে ফেলল। অনন্যা লাল রঙের আমার মতো বড় গলার আর পিঠের জামা পরেছে। স্পষ্ট সব বোঝা যাচ্ছে। দেখলে যে কোনো ছেলের অবস্থায় খারাপ হয়ে যাবে। আমার শ্বশুর দেখি ওকে চোখ দিয়ে গেলে কাচ্ছে। আমাকেও চাদর খুলতে বলল আমার শ্বশুর। আমি একটু লজ্জা পাচ্ছিলাম, তাই অনন্যার শ্বশুর এগিয়ে এসে বলল, আরে লজ্জা পাচ্ছ কেন? আমরা অনেক খোলামেলা এই বিষয়ে। অনন্যা, ওকে একটু সাহায্য করো তো। অনন্যা এসে আমার চাদর খুলে দিল। আমারও সব দেখা যাচ্ছে। এই তো, কত সুন্দর লাগছে তোমাকে বলে এগিয়ে এলো। এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার বুক ওনার বুকের সাথে লাগানো। ওদিকে তাকিয়ে দেখি আমার শ্বশুর অনন্যাকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর ছেড়ে দিল। তারপর বলল, চলুন একটু গাড়ি ঘুরে দেখি। বলে আমার শ্বশুর অনন্যাকে আর অনন্যা শ্বশুর আমাকে নিয়ে বের হলো। পুরো সময় উনি ওনার হাত আমার উপরে দিয়ে রাখলো আর মাঝে মাঝে চাপ দিতেন। একটু লজ্জা লাগলেও কেন যেন একটু উত্তেজনা কাজ করছিল। আমার শ্বশুরও কম না, উনিও অনন্যাকে খামচে ধরে রেখেছে। সকাল 8টার মতো বাজে। সবাই নাস্তা করলাম। তারপর সবাই কেবিনে চলে আসলাম। ঢুকেই শ্বশুর আমাকে জড়িয়ে ধরলো। আব্বা এখানে না, ওরা শুনে ফেলবে। তখনই মনে হলো অনন্যার আওয়াজ। দুজনে বের হয়ে দেখি দরজা লাগানো, কিন্তু জানালার পর্দা একটু সরে গেছে।
আমি আর আমার শ্বশুর উঁকি দিয়ে দেখি যে অনন্যা আর ওর শ্বশুর বিছানার উপর হয়ে কাজ করছে। তাই অনন্যা মাঝে মাঝে শব্দ করছে। বুঝলাম যে ওরা বাকি সময়টা কাজ করে কাটিয়ে দেবে। আমি আর আমার শ্বশুর রুমে আসলাম। কি তমালিকা, হবে নাকি এক রাউন্ড, বলল শ্বশুর আব্বা। বলে উনি আমার দিকে তাকালেন। আমিও সম্মতি জানালাম। প্রায় 20 মিনিট পর আমাদের কাজ শেষ হলো। আমি উঠে বসলাম। তখনই দরজায় টোকা পড়ল। অনন্যা দরজায় ওপাশ থেকে বলল যে আমরা চলে এসেছি। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম আর শ্বশুর জামা ঠিক করে নিল। তারপর বের হয়ে দেখি আধা ঘন্টা লাগবে। বাইরে অনন্যা আর ওর শ্বশুর দাঁড়ানো, তাই ওই দিকে আমরা দুজনে গেলাম। অনন্যার শ্বশুর আমার পাশে এসে দাঁড়িয়েই আমার পিঠে হাত দিয়ে বলল, বুঝেছো তমালিকা, আমাদের বাড়িটা অনেক বড়, ডুপ্লেক্স বাড়ি, পুরোটাই আমরা থাকবো, তাই লজ্জা পেও না, সামনে পুকুর আছে। এইসব কথা বলার সময় উনি আমার পিঠের উপর হাত দিয়ে আছে। এইভাবে সময় চলে গেল। আমরাও চলে আসলাম। নেমে দেখি দুটো ভ্যান দাঁড়ানো। ভ্যানে করে আমরা 4 জন একটা বাড়ির সামনে আসলাম। বাড়িটা দোতলা আর গ্রামের একটু ভেতরে, চারপাশে বাড়ি কম। আমরা নামলাম। অনন্যা বলল উপরের রুমে চলে যেতে। একটা কেয়ারটেকার এসে ব্যাগ নিয়ে গেল। আমাদের রুম দুটোই দোতলায়, পাশাপাশি। বারান্দা পুরোটাই থাই গ্লাস দেওয়া, মানে ওই পাশ থেকে কিছু দেখা যেত না, কিন্তু আমরা দেখতে পাই। যাই হোক, আমরা গোসল করে খেয়ে একটু গ্রামে ঘুরলাম। তারপর সন্ধ্যায় বাসায় আসলাম। তখনই ডিনার দিয়ে দিল। আমরা ডিনার করে রুমে গেলাম। কিছুক্ষণ পর অনন্যা আর ওর শ্বশুর রুমে আসলো, হাতে লুডো নিয়ে। আমরা লুডো খেলতে বসবো, তখন অনন্যার শ্বশুর বলল, এইটা একটু ইন্টারেস্টিং করা যায় না? কিভাবে, বলল আমার শ্বশুর। লুডো খেলতে গুটি খাইলে যার গুটি খাবে তাকে কিস করতে হবে, আর যে জিতবে। অনন্যার শ্বশুর হেসে বলল, জিতলে সে যা চায় তাই হবে। ওকে, রাজি? আমার শ্বশুর বলল, রাজি। আমি আর অনন্যাও মাথা নাড়ালাম যে রাজি। আমি আর অনন্যা দুজনে সকালের ড্রেসে। খেলা শুরু হলো। কিছুক্ষণ পর আমার শ্বশুর অনন্যার একটা গুটি খেয়ে ফেললো। ইস, পাকা গুটিটা খেয়ে ফেললেন। আমার শ্বশুর হেসে বলল, খেয়ে তো ফেললাম, এখন কথা মতো কাজ করো। ও বোর্ডের উপর দিয়ে আমার শ্বশুরের দিকে এগিয়ে দুজন কিস করলো। এইটা দেখে আমার অবস্থা খারাপ। আবার খেলা শুরু হলো, কিন্তু এইবার আমি অনন্যার শ্বশুরের গুটি খেয়ে ফেললাম। তাই আমি ওনার দিকে তাকালাম। কি হলো, কিছু বলো? অনন্যার শ্বশুর বলল। আমি আমতা আমতা করলাম। উনি এবার এগিয়ে এসে আমাকে কিস করলেন। তারপর আবার খেলা শুরু হলো। এরপর প্রায় ঘন্টাখানেক খেলা চলল। একজন আরেকজনের গুটি খেতে খেতে খেলা শেষ হলো। আমার শ্বশুর জিতে গেল। কি হবে ভাই, বললেন অনন্যার শ্বশুর। আমার শ্বশুর আমার দিকে তাকিয়ে বলল, আজকে চলেন এক রুমে পার্টি করব, আসেন তাইলে। বলে ওনারা দুজন চেয়ারে বসলেন। এরপর প্রায় 45 মিনিট ধরে আমাদের পার্টি চলল। সবাই অনেক ক্লান্ত, তাই সবাই যার যার রুমে চলে গেল। আমরাও বিছানায় এসে ঘুমিয়ে পড়লাম।